সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম ফাংশন অথরিটি নিয়ে 1.2 চ্যাপ্টারটা নিয়ে। তো বেসিক্যালি আমাদের আজকের দুইটা টপিক নিয়ে আলোচনা করার কথা। একটা হচ্ছে গিয়ে অনটু ফাংশন বা শারীরিক ফাংশন, এবং অন্যটা হচ্ছে ফাংশনের কিছু লেখচিত্র। তো চলো, আজকের যেটা কম্পারেটিভলি আগের লেকচারের তুলনায় একটু কঠিন হবে, সো আমরা সরাসরি আমাদের লেকচারে চলে যাই। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। আজকে আলোচনা শুরু করা যাক। সো অনটু ফাংশন বা সার্বিক ফাংশন যে জিনিসটা, এটা আসলে প্রকৃতপক্ষে কি জিনিস? সো আমরা যদি হচ্ছে গিয়ে একটা সেট দেখি, যেটা হচ্ছে কি এ সেটের সদস্য সংখ্যা 1, 2, 3 এবং বি সেটের সদস্য সংখ্যা 5, 7, 9। তো আমরা জানি যে এখানে এ সেটটাকে যদি আমরা ধরি এক্স এবং বি সেটটাকে যদি আমরা ধরি ওয়াই, তাহলে আমাদের যদি একটা ফাংশন হয় সে ফাংশন অফ এক্স, যেটা হচ্ছে গিয়ে ওয়াই ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি, তাহলে এইখানে এক্স এর ভ্যালু আমরা বসাতে পারবো হচ্ছে 1, 2 and 3। তাহলে এই সেটটাকে বলা হবে হচ্ছে, বলতো কি, এই সেটটাকে বলা হবে হচ্ছে ডোমেইন, তাই না? এই সেটটাকে বলা হবে ডোমেইন, কারণ আমরা জানি যে আমরা কোন একটা সেটে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান যা যা হতে পারবে সেগুলোর সেটকে বলা হয় হচ্ছে ডোমেইন। এখন তুমি এখানে এই এক্স এর ভ্যালুগুলো ইনপুট দিলা দিলা দিলা, দেওয়ার পরে তুমি পাচ্ছ 5, 7, 9। তুমি দেওয়ার পরে পাচ্ছ 5, 7, 9। তাহলে এই যে জিনিসগুলো পাচ্ছ, এইগুলোকে একসাথে যদি সেট আকারে লেখো, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে এটার রেঞ্জের সেট বা এটার রেঞ্জ। তাহলে আমরা ডোমেনের সবগুলো মান বসানোর পরে আমরা যে যে প্রতিচ্ছবিগুলো পাই সেগুলোর সেটকে বলা হবে হচ্ছে রেঞ্জ। কিন্তু তোমাকে আমি বললাম যে ফাংশনটার আমাদের যে রেঞ্জটা, সেই রেঞ্জটা হচ্ছে রিয়েল নাম্বার হতে পারে। তোমাকে আমি আগের থেকে প্রেডিক্ট করলাম, তাহলে তোমাকে আমি আগের থেকে প্রেডিক্ট করে বললাম যে তুমি এক্স এর মান যাই বসাও না কেন, তোমার এখানে বিতে তুমি রিয়েল নাম্বার পাবা। এটা আমি তোমাকে বলে দিলাম। দেখবা অনেক সময় প্রশ্ন এরকম থাকে যে ফাংশন সাচ দ্যাট আর থেকে আর, এরকম দেওয়া থাকে। অনেক সময় দেওয়া থাকে ফাংশন সাচ দ্যাট আর পজিটিভ থেকে আর, দেওয়া থাকে তোমার ফাংশন সাচ দ্যাট আর পজিটিভ থেকে আর মাইনাস, ঠিক আছে? অথবা অনেক সময় দেওয়া থাকে এরকম ফাংশন সাচ দ্যাট ধরো এরকম ভাবে দেওয়া থাকে রিয়েল নাম্বার থেকে 1, 2, 3 এরকম দেওয়া থাকে। তাহলে এই যে জিনিসগুলা, এই প্রেডিকশনগুলোকে বলা হয় হচ্ছে কোডোমেন। তার মানে আমার রেঞ্জটা কেমন হবে, রেঞ্জের সদস্যগুলো কেমন হবে, রেঞ্জের সদস্য সম্পর্কে আমাদের যে আইডিয়া দেয় হচ্ছে সেটা হচ্ছে কোডোমেন। সো এই কোডোমেন, তাহলে কোনো ফাংশনের যদি কোনো কারণে কোডোমেন আর রেঞ্জ যদি সমান হয়, কি বললাম, কোনো একটা ফাংশনের যদি কোডোমেন ইকুয়াল টু যদি তোমার কি হয়, কোডোমেন ইকুয়াল টু যদি তোমার রেঞ্জ হয়, তাহলে সেই ফাংশনকে আমরা বলবো হচ্ছে সার্বিক ফাংশন। আর যদি কোনো একটা ফাংশনের কোডোমেন এবং রেঞ্জ যদি সমান না হয়, তাহলে সেটাকে সার্বিক ফাংশন বলবো না। তবে এখানে একটা বিষয় হচ্ছে, কোডোমেন সর্বোচ্চ বড়, অর্থাৎ রেঞ্জ আইদার কোডোমেনের সমান হবে অথবা কোডোমেন থেকে ছোট হবে। কি বললাম? রেঞ্জ আইদার কোডোমেন থেকে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে কোডোমেন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু রেঞ্জ। তার মানে কোডোমেনটা অবশ্যই রেঞ্জের সমান অথবা রেঞ্জের থেকে বড় হবে, ঠিক আছে? যদি কোনো কারণে রেঞ্জের সমান হয়, তার মানে কোডোমেন ইকুয়াল টু যদি রেঞ্জ হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সার্বিক ফাংশন। এই হচ্ছে মোটামুটি ভাবে বাংলা কথা। তো এখন আমরা যদি এই জিনিসগুলোকে হচ্ছে প্রতিজ্ঞার মাধ্যমে বোঝার চেষ্টা করি বা বিবেচনা করি, তাহলে দেখো যে তোমার এখানে অনেক কিছু বলা আছে যে সংখ্যা বা সম্পর্ক দিয়ে বোঝানো হয়েছে, বাট বেসিক্যালি যেটা আমি বললাম যে আমাদের হচ্ছে গিয়ে এখানে যেটা বলছে, দেখো যে যদি ফাংশন এ থেকে বি হয়, যে এ থেকে বি, দেখো এখানে আমাদের হচ্ছে রেঞ্জটা কি বলতো, রেঞ্জটা হচ্ছে গিয়ে আমাদের এমন কিছু যেখানে রেঞ্জটা হচ্ছে গিয়ে বি এলিমেন্টটা দিয়ে রেঞ্জ বোঝানো হচ্ছে। এই বি এলিমেন্টের সবগুলো উপাদান কিন্তু বি সেটের সদস্য, ঠিক আছে? সেই জন্য আমরা বলতে পারবো যে এখানে দেখো বি ইকুয়াল টু হচ্ছে রেঞ্জ এফ। তার মানে কি, যদি কোনো একটা ফাংশনের কোডোমেন ছিল বি, এই কোডোমেন আর রেঞ্জ যেহেতু সমান, সেই জন্য আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা সার্বিক ফাংশন। সেবার যদি এক্সাম্পল দেখি আমরা, যেমন ধরো এখানে যদি ফাংশনটা আর থেকে আর এ হয় এবং জি ফাংশনটা আর থেকে আর এ হয়, তার মানে চিন্তা করো এই প্রথম ফাংশনটার জন্য তোমার ডোমেন হচ্ছে আর কোডোমেন তোমার আর, দ্বিতীয় ফাংশনটার জন্য তোমার ডোমেন আর কোডোমেনও কিন্তু আর। তাহলে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু যদি এক্স প্লাস 5 হয় এবং জি এক্স ইজ ইকুয়াল টু যদি এক্স মাইনাস 5 হয়, তবে দেখাও যে এফ এর বিপরীত ফাংশন হচ্ছে জি। এটাকে আমরা কিভাবে দেখাবো? সো প্রথমত হচ্ছে আমরা দেখি ফাংশনটা হচ্ছে এক কিনা। এখানে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 1 ফাংশন অফ এক্স 2 দিলাম। তাহলে দেখো x1 ইকুয়াল টু যদি x2 হয়, তাহলেই কেবলমাত্র দুইটা ফাংশন সমান হচ্ছে, সেই জন্য ফাংশনটা এক হবে। এটা আমি আর ডিটেলসে বলছি না, কারণ এই সম্পর্কিত আগের লেকচারে আমি ডিটেলসে বলে গেছি। সো দেখো যদি এফ ফাংশনটি সার্বিক, কেননা y ইকুয়াল টু ফাংশন অফ এক্স। আচ্ছা, এটা কি নর্মালি যদি আমরা চিন্তা করি, আলটিমেটলি আমরা যদি নর্মাল কথা চিন্তা করি, দেখো যে আমার কোডোমেন হচ্ছে
আর এটা হচ্ছে আমাদের কোডোমেন। এখন আমাদের যদি ফাংশন অফ এক্সটা চিন্তা করো, সেই ফাংশন অফ এক্সটার আমরা পাচ্ছি হচ্ছে এক্স প্লাস ফাইভ। তাহলে এই এক্স প্লাস ফাইভটা কি বলো তো? এক্স প্লাস ফাইভটা এক্স প্লাস ফাইভ আর না, এক্স প্লাস ফাইভ। তাহলে এটার রেঞ্জ কি হবে? তুমি এখানে এক্স এর মান যাই দাও না কেন, তুমি তো রিয়েল নাম্বারই পাবা, তাই না? সো এটার রেঞ্জ কি হবে? এটার রেঞ্জ কিন্তু তোমার রিয়েল নাম্বার হবে। তাহলে যেহেতু কোডোমেন এবং রিয়েল নাম্বার, কোডোমেন রিয়েল নাম্বার এবং রেঞ্জও তোমার রিয়েল নাম্বার, তাহলে কি কোডোমেন এবং রেঞ্জ কিন্তু পরস্পর সমান হচ্ছে। তাহলে আমরা বলতে পারবো যে এই এফ ফাংশনটা কিন্তু একটা সার্বিক ফাংশন। সিমিলার প্রযোজ্য কিন্তু জি ফাংশনের ক্ষেত্রেও। সো সিমিলার ফাংশন যদি জি ফাংশনের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে আমরা জানি যে দুইটা ফাংশন আমাদের হচ্ছে গিয়ে যদি সার্বিক হয়, তাহলেই কেবলমাত্র তারা একটা একটার বিপরীত ফাংশন হইতে পারে। মানে যদি আমাদের হচ্ছে কোন একটা ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করতে হয় বা বিপরীত ফাংশন থাকতে হয়, তাহলে অবশ্যই ফাংশনটাকে কি হইতে হবে? ফাংশনটাকে তোমার হচ্ছে সার্বিক হইতে হবে। সো এই জন্য আমরা যদি হচ্ছে এখান থেকে চিন্তা করি যে এক্স প্লাস ফাইভ একটা ফাংশন ছিল ওয়াই ইকুয়াল টু, এখন আমি যেটা বলছিলাম যে এক্সটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো আর ওয়াইটাকে মানে এক্সটাকে এক পাশে রাখবো আর বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাবো। তাহলে দেখো এখানে কিন্তু ফাংশন ইনভার্স এক্স চলে আসতেছে এক্স মাইনাস ফাইভ, যেটা আমি গত লেকচারে আমি বের করা শিখাইছি। সো ফাংশন ইনভার্স এক্স ইকুয়াল যদি এক্স মাইনাস ফাইভ হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারবো যে এটাই কিন্তু হচ্ছে কি ছিল? এটা কিন্তু তোমার জি এক্স ছিল। তাহলে এভাবে বলা যায় যে দেখাও যে এফ ফাংশনের বিপরীত ফাংশন যে জি, সেটা কিন্তু আমরা দেখাইতে পারলাম। আর এখানে দেখো আমরা যেটা বললাম, যেহেতু হচ্ছে এটা তোমার হচ্ছে গিয়ে সার্বিক ফাংশন, বিপরীত এফ ইনভার্স বিদ্যমান। আবার হচ্ছে কি এখান থেকে আবার উল্টাটাতে গেছে, মানে অর্থাৎ একবার তোমার জি থেকে এফ এ গেছে, আবার এফ থেকে জিতেও যাওয়া যায়। এই জিনিসটা আসলে দেখাইছে যে এফ ইনভার্স এবং জি উভয়ের ডোমেন একই হয়, এফ ইনভার্স এবং জি হচ্ছে পরস্পর সমান। ওকে, সো আমরা যদি এবার গ্রাফে চলে যাই যে সরলরৈখিক ফাংশন কি? সরলরৈখিক ফাংশনটা হচ্ছে যে সকল ফাংশন হচ্ছে সরল রেখা, লাইক তুমি যদি কোঅর্ডিনেট সিস্টেমে যদি সরলরেখা আকারে লিখতে পারো, সে সকল ফাংশনকে বলা হবে সরলরৈখিক ফাংশন বা স্ট্রেট লাইন। এটাকে প্রকাশ করার উপায় হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস বি বা সি, এরকম একটা জিনিস। এখানে এমটাকে বলা হয় ঢাল, বিটাকে বলা হয় হচ্ছে কনস্ট্যান্ট বা ছেদক। সো দেখো এখানে একটা ফাংশনের লেখচিত্র দেওয়া হয়েছে, যে এই যে লেখচিত্রটা, এই লেখচিত্রটা দেখো, এই লেখচিত্রটা কিন্তু যদি আমরা বৈশিষ্ট্য বের করতে চাই, এটা এই ধরনের একটা ফাংশন মেনটেন করবে। সো আমরা যদি এই ধরনের একটা ফাংশন মেনটেন করতে যাই, সেখানে এম ছিল তার ঢাল এবং বি ছিল তার ওয়াই অক্ষের ছেদকাংশ, অর্থাৎ ওয়াই কে কোন পয়েন্টে ছেদ করতেছে। চিন্তা করো, ওয়াই কে কিন্তু সে 0,2 পয়েন্টে ছেদ করতেছে, তাহলে সেক্ষেত্রে ওয়াই এর দুই হচ্ছে গিয়ে বি এর মান। সো বি ইকুয়াল টু 2 হবে। আবার এই ফাংশনের যদি আমরা ডোমেন এই ফাংশনের যদি হচ্ছে আমরা কি বলে স্ট্রেট লাইনের যদি হচ্ছে আমরা ঢাল নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু আমরা যে কোনো দুইটার পরিবর্তন নির্ণয় করতে পারি। যে এখানে ঢাল কিভাবে নির্ণয় করে, আমরা যদি চিন্তা করি 8 - 5 / 2 - 1, তাহলে কত হয় বলো তো? 3 / 1, আলটিমেটলি 3 হয়। তাহলে আমরা বলতে পারবো যে এই যে লেখাটা, এই রেখাটার তোমার সমীকরণ হবে y ইকুয়াল টু 3x + 2। সো দেখো 3 হচ্ছে তার ঢাল, সে কতটুকু এক্স অ্যাক্সিসের সাথে ঢালু থাকবে, আর 2 হচ্ছে গিয়ে সে ওয়াই অ্যাক্সিসকে কত মানে কোনখানে তোমার টাচ করবে বা ছেদ করবে। সো এটা ছিল তোমার সরলরৈখিক ফাংশন। তো সরলরৈখিক ফাংশনের ক্ষেত্রে আরেকটা মজার বিষয় হচ্ছে, সরলরৈখিক ফাংশনটা যদি কোনো কারণে তোমার মিড পয়েন্ট দিয়ে পাস করে, অর্থাৎ মূলবিন্দু দিয়ে যদি তোমার কোনো কারণে সরলরৈখিক ফাংশন যায়, তাহলে ফাংশনের সমীকরণটা হয়ে যায় y ইকুয়াল টু mx। কারণ তখন কিন্তু তোমার ছেদাংশ 0 হয়ে যায়, অর্থাৎ এই বি এর মান কিন্তু তখন 0 হয়ে যাবে। সো এটা মনে রাখতে হবে যে ওয়াই অক্ষের তোমার যদি সরলরৈখিক ফাংশনটা যদি মূলবিন্দু দিয়ে যায়, বা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c, আর নর্মাল সরলরেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c বা y ইকুয়াল টু mx প্লাস b। এবার আমরা দেখবো দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণটা কেমন হয়? সাধারণত এই যে x এর সর্বাধিক পাওয়ার 2 থাকবে, সো y ইকুয়াল টু x স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণ দ্বারা বর্ণিত, যেখানে abc হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে চিন্তা করো এই ফাংশনটাকে যদি আমরা দেখি, এই ধরনের আকৃতির ফাংশন আমরা দেখতে পাই, এই ধরনের ফাংশন। তো এই ধরনের ফাংশনের আমাদেরকে যেটা জানতে হবে, এই ধরনের ফাংশনের বৈশিষ্ট্য আসলে কি কি। দেখো লেখচিত্রটা হচ্ছে পরাবৃত্ত আকার, তার মানে এটা একটা পরাবৃত্ত আকার ধারণ করছে। আমরা জানি পরাবৃত্তগুলো কেমন হয়, এরকম টাইপের হয়, এরকম টাইপের হয়, বা এরকম টাইপের হয়, বা ওরকম টাইপের হয়। তো দেখো এই ফাংশনটা কিন্তু পরাবৃত্ত আকৃতির। সো এটা গেল। 2 নম্বরটা হচ্ছে লেখচিত্রটি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা বা ওয়াই অক্ষ বরাবর প্রতিসম বিন্দু পাওয়া যায়। চিন্তা করো, আমি যদি এই রেখাটা চিন্তা করি, সরি এটা একটু বাঁকা হয়ে গেল, এই যে এই রেখাটা চিন্তা করি, এই রেখার সাপেক্ষে কিন্তু তুমি চিন্তা করো, এটাকে যদি তুমি আয়না ধরো, তাহলে এই পয়েন্টের প্রতিবিম্ব কিন্তু এই পয়েন্টটা, এই পয়েন্টের প্রতিবিম্ব কিন্তু এই পয়েন্টটা, বা এখানে যত ধরনের পয়েন্ট পাবা সবগুলো কিন্তু প্রতিবিম্ব পাবা। তাহলে এই রেখাটা কিন্তু তোমার হচ্ছে ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল ছিল। আবার তুমি চিন্তা করো, যদি আমরা এখানে আরেকটা এরকম টাইপের সরলরেখা, এরকম টাইপের একটা কোয়াড্রেটিক কার্ভ লিখি, তাহলে এটা যদি তোমার ওয়াই অক্ষ হয়, তাহলে এই ওয়াই অক্ষের সাপেক্ষে কিন্তু এই সরলরেখাটাতে বা এই বক্ররেখাটাতে কিন্তু তোমার হচ্ছে প্রতিবিম্ব পাওয়া যায়। এই পয়েন্টের প্রতিবিম্ব এটা, এই পয়েন্টের প্রতিবিম্ব এটা, এই পয়েন্টের প্রতিবিম্ব এটা। সেই জন্য এখানে বলা হলো যে লেখচিত্রটির ওয়াই অক্ষের সাপেক্ষে সমান্তরাল রেখা বা ওয়াই অক্ষ বরাবর প্রতিসম বিন্দু পাওয়া যায়।
আর গ নাম্বারে দেখো যেটা বলছে যে কোন একটা বিন্দুতে ফাংশনটির মান ক্ষুদ্রতম অথবা বৃহত্তম হবে। চিন্তা করো যে এই ফাংশনটার ক্ষেত্রে এই পয়েন্টে কিন্তু ফাংশনটার ভ্যালু সব থেকে লো, অর্থাৎ 2, -5। এই ফাংশনে কিন্তু y এর ভ্যালু কত, -5, সব থেকে নিচুর পয়েন্ট। আবার চিন্তা করো কোন একটা ফাংশন যদি সে এরকম হইতো, কোন একটা ফাংশন যদি এরকম হইতো, তাহলে দেখো এখানে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া যেত। এখানে ম্যাক্সিমাম পয়েন্ট কত, ম্যাক্সিমাম পয়েন্ট কিন্তু তোমার কোন একটা পজিটিভ ভ্যালু। ঠিক আছে, সো এই ধরনের জিনিসগুলো তোমরা যখন হায়ার ম্যাথ, যখন তোমরা উচ্চতর গণিত প্রথম পত্র যখন যোগজীকরণ করবা, অর্থাৎ ইন্টারমিডিয়েট ওঠার পরে, তখন কিন্তু তোমরা এই ধরনের হচ্ছে ম্যাক্সিমা মিনিমা বের করতে পারবা আর কি। সো তখন হচ্ছে তোমরা এই ধরনের জিনিসগুলো আরো বেশি প্রয়োগ দেখতে পারবা আর কি। ওকে, সো এবার আমরা দেখবো হচ্ছে বৃত্তের সমীকরণ। সো বৃত্তের সমীকরণটা কি? বৃত্তের সমীকরণটা হচ্ছে এরকম: এক্স মাইনাস পি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। যেখানে এই আরটা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ, আর যেখানে পি এবং কিউ হচ্ছে কি বলতো, আমাদের বৃত্তের যে কেন্দ্রটা থাকবে সেই কেন্দ্রের এক্স এর স্থানাঙ্ক আর ওয়াই এর স্থানাঙ্ক। দেখো এখানে দেখো বৃত্তের আলটিমেটলি যদি আমরা চিন্তা করি, এখানে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0,0, আর এখানে বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে তোমার 4 একক। তাহলে এখানে তোমার দেখো এক্স মাইনাস 0 স্কোয়ার হবে প্লাস ওয়াই মাইনাস 0 স্কোয়ার হবে ইকুয়াল টু 4 স্কোয়ার হবে। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার হচ্ছে তোমার একটা বৃত্তের সমীকরণ। আবার চিন্তা করো তোমার কোনো কারণে যদি এরকম থাকে যে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু যদি তোমার 3 স্কোয়ার হয়, তাহলে এই জিনিসটা কি হবে? এই জিনিসটা হবে হচ্ছে গিয়ে তোমার এখানে এক্স এর যে ভ্যালু, মানে এক্স এর সাথে যেটা আছে সেটা হচ্ছে তোমার কেন্দ্রের এক্স এর স্থানাঙ্ক, দ্যাট ইজ 1, এবং এখানে ওয়াই এর সাথে যেটা আছে সেটাকে বলা হবে কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্ক, দ্যাট ইজ 3। তাহলে 1,3 পয়েন্ট হচ্ছে তোমার কেন্দ্রের স্থানাঙ্ক। সো 1, আর এদিকে তোমার 3 যেতে হবে 1, 2 এবং 3। সো এখানের পয়েন্টটা হচ্ছে তোমার 1,3। এই পয়েন্টকে সেন্টার করে তোমার 3 রেডিয়াসের একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে এটাই হবে তোমার এই 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 সমীকরণের জন্য এই বৃত্তটা প্রযোজ্য হবে। সো এই ছিল মোটামুটি ভাবে হচ্ছে বৃত্তের সমীকরণ। সো তোমাদের বইয়ে আসলে এই 3টা ধরনেরই হচ্ছে কার্ভ আঁকা তোমাদেরকে আসলে শেখানো হয়েছে। সো এই ছিল মোটামুটি ভাবে ফাংশন। সো আশা করি তোমরা সবগুলো জিনিস বুঝতে পারছো। যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারো, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো আজকে ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।